রুদ্র খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দীন গলায় বলল, এত চিন্তা কেন করছো মা? আমি তো দিব্যি বেঁচে আছি, ভালোই আছি। পারুল বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাবা মা হলে বুঝতিস, এভাবে কি মানুষ একা থাকতে পারে? নিজের জীবন নিয়ে একটু সিরিয়াস হয়ে আমাকে অত্যন্ত চিন্তামুক্ত কর বাবা। রুদ্র নিশ্চুপ হয়ে রইল। তার নীরবতা যেন পারুল বেগমকে আরও ব্যথিত করল। তিনি আবার বললেন, এখন হয়তো বুঝতে পারছিস না, কিন্তু বয়স হয়ে গেলে যখন সঙ্গী খুঁজবি তখন আর কাউকে পাবি না। তখনই একাকিত্ব বিষের মতো লাগবে। রুদ্র এবারও কোনো প্রতিউত্তর করল না। সে ডিনার টেবিল থেকে উঠে দাঁড়ালো। পারুল বেগম সেনার মুখে জিজ্ঞেস করলো, রাতে থাকবে না? রুদ্র সংক্ষেপে বলল, না মা, সকালে ক্লাস আছে, ফিরতে হবে। পারুল বেগম আর জোর করলেন না। তবে রূপা আর রায়হান বেশ জোর করলো আজ রাতটা অত্যন্ত থেকে যেতে। তবে রুদ্র শুনলই না তাদের কথা। রুদ্র বিদায় নেওয়ার সময় রায়া আবার তার পা জড়িয়ে ধরল, বলল, মামা যেও না, মামা তাকো। রুদ্র রায়হানকে তুলে নিয়ে কপালে দীর্ঘ এক চুমু দিল। নিচু সুরে বলল, মামা আমার আসবো শোনা, খুব তাড়াতাড়ি। রাতের লন্ডন এখন নব্য সাজে সেজেছে। নিয়ন আলোয় ধোয়া রাস্তাগুলো রূপালি আয়নার মতো চিকচিক করছে। রুদ্র গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মনের ভিতর আজ এক বিচিত্র ঝড় চলছে। মায়ের কথাগুলো তার অবচেতন মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। বার করে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল আজকের ক্লাসের সেই দৃশ্য। তন্ডার লজ্জিত মুখ আর সেই অবিন্যস্ত চুল। রুদ্র জোরে মাথা ঝাঁকালো। সে নিজেকে কঠোরভাবে শাসন করে মনে মনে বলল, ভুল হচ্ছে রুদ্র, সে শুধুই একজন ছাত্রী, সীমানা অতিক্রম করা তোমার উচিত নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তন্ডার সেই চঞ্চল চোখ দুটো যেন তার মস্তিষ্কে কোনো এক অন্ধকারের কোণে স্থির হয়ে বসে আছে। শত চেষ্টা করেও সে সেই প্রতিচ্ছবি মুছতে পারছে না। অন্যদিকে হোস্টেলের জানালার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তন্ডা মাহবুব। দূরে বিনবনের আবছা অবনয় তার টেবিল ধারের ল্যাম্পপোস্টগুলোর প্রতিফলিত তার চোখে এক মায়াবী মরীচিকা তৈরি করেছে। তার মনে হচ্ছিল এই অচেনা শহরটা যেন একটু একটু করে তার নিজের হয়ে উঠেছে। তন্ডা ভাবছে, একজন গম্ভীর মানুষের প্রতি যে অজানাটা টান সে অনুভব করছে, তাকে কেবলই শ্রদ্ধা নাকি অন্য কিছু। লন্ডনের শীতের সকালগুলো বড় বেশি মায়াবী আর কিছুটা অলস। আজ আকাশটা একদম পরিষ্কার, যেন ধোয়া মোছা এক নীল ক্যানভাস। কিং কলেজের লাইব্রেরি ভবনটি ভিক্টোরিয়াল স্থাপনের এক অনন্য নিদর্শক। বিশাল উঁচু সিলিং, সারি সারি ও কাঠের বুকশেলফ আর হাজার হাজার পুরনো বইয়ের সেই পরিচিত সোধা ঘেরান। লাইব্রেরির ভেতর এক ধরনের রাজকীয় নিস্তব্ধতা বিরাজ করেছে, যা কেবল মাঝে মধ্যে যাওয়ার পাতার খসখস শব্দে ভেঙে যায়। তন্ডা আজ লাইব্রেরির একদম পেছনের দিকে একটি নির্জন টেবিলে বসে আছে। তার সামনে শেক্সপিয়রের স্যানিটাস বিশাল এক সংকলন খোলা। আজ তাদের একটি স্পেশাল টিউটোরিয়াল সেশন হওয়ার কথা, যেখানে প্রতিটি ছাত্রকে তাদের পছন্দের কবিতা নিয়ে প্রফেসরের সাথে আলোচনা করতে হবে। তন্ডা মনে মনে খুব অস্বস্তি। রুদ্র স্যারের সামনে গিয়ে সে কি ঠিকমতো কথা বলতে পারবে, নাকি আবার সেই ক্লাসের মতো থতমত খেয়ে যাবে। তন্ডা ডায়েরিতে কিছু নোট করার চেষ্টা করেছিল। ঠিক তখনই সোফিয়া এসে বলল, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে। তন্ডা সংকোচনটা জায়গা মতো রেখে উঠে সোফিয়ার সঙ্গে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরল। রুদ্রের পরনে আজ নেভি ব্লু রঙের ব্লেজার সেট, চোখে সেই চেনা চশমা, আর আড়ালে একজোড়া তীক্ষ্ণ মায়াবী চোখ লুকিয়ে আছে। একে একে সবাই আলোচনা শেষ করে তবে তন্ডার পালা আসলো। রুদ্র বলল, আপনি শেক্সপিয়রের 18 নম্বর সনেটটা পড়েছিলেন দেখছিলাম। সিলাই কম্পেয়ার দিস টু এ সামার ডে। আপনার কি মনে হয় কবি কেন পিয়ার সৌন্দর্যকে কেবল গ্রীষ্মের দিনের সাথে তুলনা করলেন? তন্ডা মুহূর্তের জন্য সব ভুলে গেল। সে রুদ্র চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, স্যার, ইংল্যান্ডের প্রেক্ষাপটে গ্রীষ্মকাল তো খুব ক্ষণস্থায়ী, কিন্তু কবির প্রিয় সৌন্দর্য চিরকাল অস্ফুটন থাকবে। কবির ভাষায়, দি ইন্টারনাল সামার শট নট ফেড। আমার মনে হয় কবি আসলে ক্ষণস্থায়ী প্রকৃতির সাথে চিরন্তন ভালোবাসার এক তুলনা করতে চেয়েছেন।
রুদ্র কিছুটা অবাক হয়ে তন্ডার দিকে তাকালো। তন্ডার এই গভীর ব্যাখ্যা সে আশা করেনি। রুদ্রের চোখে আজ সেই শাসনের কঠোরতা নেই, বরং এক ধরনের মুগ্ধতা খেয়ে যাচ্ছে। সে শান্ত গলায় বলল, চমৎকার ব্যাখ্যা, আপনার চিন্তাধারা বেশ পরিণত। আপনি কি জানেন, এই কবিতায় কবি কেবল সৌন্দর্যের কথা বলেনি, তিনি বলেছেন সাহিত্যের শক্তির কথা। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ এই কবিতার মাধ্যমেই তার প্রিয় অমর হয়ে থাকবে। তন্ডা মুগ্ধ হয়ে রুদ্র কথা শুনছিল। তন্ডা হঠাৎ বলে ফেলল, স্যার, আপনি যখন কোনো কিছু ব্যাখ্যা করেন তখন সব কিছু সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে। রুদ্র একটু থামলো। সে বোধহয় বিব্রত হলো। একটু থেমে বলল, সাহিত্য তো আসলে তাই, যা আপনাকে কল্পনা করতে শেখায়। তন্ডা সাহস সঞ্চয় করে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করি? রুদ্র বলল, জি। তন্ডা এক বুক সাহস নিয়ে জিজ্ঞেস করলো, স্যার, আপনি সবসময় এত গম্ভীর হয়ে থাকেন কেন? রুদ্র বলল, পড়ালেখা রিলেটেড কিছু জিজ্ঞেস করা থাকলে করুন। তন্ডা আর কিছু বলার সাহস পেল না, তাই সে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। সে পাশে বসতে সোফিয়া জিজ্ঞেস করলো, এতক্ষণ কি কথা বলছিলে স্যারের সঙ্গে? তন্ডা কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। লন্ডনের সকালটা আজ যেন ধুয়ে মুছে যাওয়ার এক ঝকঝকে রোদেলা ক্যানভাস। গত কয়েকদিনের একঘেয়ে ধূসর আকাশ আর কুয়াশার চাদর সরিয়া সূর্যের সোনালি আভা ক্যাম্পাসের সতেজ সবুজ গাছের উপর হীরের টুকরোর মতো ঝলমল করছে। শরতের এই মিঠে রোদ গায়ে মাখলে এক ধরনের আশ্চর্য সতেজতা অনুভব হয়। ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের আনাগোনা শুরু হয়ে গেছে। কেউ ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা দিচ্ছে, কেউ কফি হাতে লাইব্রেরির দিকে পা বাড়াচ্ছে, আর কেউ ব্যস্ত হয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে ছুটছে। হোস্টেলের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আয়নার সামনে নিজের চুলগুলো ঠিক করছিল তন্ডা। আজ তার মনটা তুলার মতো হালকা। গতরাতে বাংলাদেশের মা বাবা আর ভাই তসিবের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর মনের সব জমানো বিষাদ যেন কর্পূরের মতো উভরে গেল। এই নতুন শহরের বুকে যে একাকিত্ব তাকে আষ্টে পিঠে জড়িয়ে ধরেছিল, তা এখন কিছুটা হলেও ফিকে হয়ে এসেছে। তন্ডা তার ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সোফিয়ার রুমে গেল। সোফিয়াও প্রস্তুত ছিল। এরপর দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো ক্যাম্পাসের পথে। লন্ডনের হিমেল হাওয়ায় তন্ডার নাকে মুখে লাগতেই সে তার পশমের শালটা আরও ভালোভাবে জড়িয়ে নিল। হাঁটতে হাঁটতে সোফিয়া হঠাৎ ফোন কাটলো, আজকে তো সে গম্ভীর রুদ্র স্যারের ক্লাস আছে তন্ডা, মনে আছে তো? তন্ডা ছোটো করে উত্তর দিল, জানি। সোফিয়া এবার একটু আর চোখে তাকিয়ে দুষ্টুমির স্বরে বলল, তুমি মাঝে মধ্যে স্যারের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকো, একদম অপলক। তন্ডা আকাশ থেকে পড়ার ভান করে চোখ বড় বড় করে বলল, কে? আমি? কি যা তা বলছো সোফিয়া? সোফিয়া মুখ টিপে হেসে বলল, হ্যাঁ তুমি, অন্য কেউ নয়। তন্ডা মুখ বাঁকিয়ে বলল, বাজি কথা। তন্ডা মুখ বাঁকিয়ে প্রতিবাদ করলেও মনের গহীনে সে জানত সোফিয়া মিথ্যে বলছে না। সে নিজেও লক্ষ্য করেছে ক্লাসের মাঝখানে রুদ্র স্যারের সেই ঋজু ভঙ্গি আর গম্ভীর কণ্ঠস্বর তাকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে। কেন সে তাকায়, তার উত্তর তন্ডার নিজের কাছেও অস্পষ্ট। একদিকে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি পার্কিং জোনে নিজের কালো সেডান গাড়িটি পার্ক করেছিল রুদ্র ওয়াজিদ। গাড়ি থেকে নামতে লন্ডনের সেই চিরচেনা হাত ঠান্ডা বাতাস তাকে স্বাগত জানালো। রুদ্র তার আভিজাত্য মাখা কালো কোটের কলারটা ঈষৎ উঁচিয়ে দিল। বাড়াবাড়ি তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের গাম্ভীর্য আর আভিজাত্য মিশে থাকে। ফাইনাল ব্যাগটা হাতে নিয়ে সে ধীর পায়ে ক্যাম্পাসের করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে তন্ডার সোফিয়া ক্লাসরুমে ঢুকে একদম সামনের সারি এসে সিট দখল করলো। সোফিয়া তন্ডার কাঁধের কাছে মুখ এনে ফিসফিস করে রসিকতা করলো, তন্ডা, স্যাররা কিন্তু পিতার সমতুল্য, সেই হিসেবে রুদ্র স্যারও আমাদের পিতার মতো। তন্ডার উপস্থিতির বুদ্ধি সব সময়ই প্রখর। সে একটু না দমে উল্টো যুক্তি দিয়ে বলো, তাহলে তো স্যারের উচিত আমাদের সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়া, কারণ শরীয়ত মোতাবেক বাবার সম্পত্তিতে তো মেয়েদেরও অধিকার আছে। তন্ডার এই অকথ্য যুক্তি শুনে সোফিয়া হাসতে হাসতে প্রায় বেঞ্চ থেকে পড়ে যাওয়ার দশা হলো। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রুদ্র। তার প্রবেশের সাথে সাথে ক্লাসের সবাই হাসাহাসি গুঞ্জন এক নিমিষে নিস্তব্ধতা পর্যবসিত হলো। রুদ্র টেবিলে তার ফাইলটা রাখলো এবং
স্থির দৃষ্টিতে পুরো ক্লাসের ওপর একবার চোখ বুলালো। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য তন্ডার উপর স্থির হলো। তন্ডা পরনে আজ একটা গাঢ় সবুজ রঙের কুর্তি, যা তার গায়ের সাথে দারুণ মানিয়েছে। রুদ্র সে নির্লিপ্ত গম্ভীর দৃষ্টি তন্ডাকে অস্বস্তিতে ফেলে দিল। সে দ্রুত নিজের চোখের পলক নামিয়ে নিল। রুদ্র বোর্ডে বড় বড় অক্ষরে লিখল, রোমান্টিক্স ইন ইংলিশ লেকচারার্স। এরপর সে তার গভীর কণ্ঠে বলতে শুরু করলো, আজ আমরা ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের কবিদের নিয়ে আলোচনা করব। ওয়ার্ডসওয়ার্থ, কিটস কিংবা শেলির সেই কালজয়ী সৃষ্টির পেছনে আবেগগুলো বোঝার চেষ্টা করব। টিলার যখন মধ্য গগনে, তখন রুদ্র হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ে দিল, রোমান্টিক পোয়েট্রি বলতে আসলে আমরা কে বুঝি? কারোর কি নিজস্ব কোনো ধারণা আছে? বলতে পারবেন হাত তুলুন। যে বলতে পারবেন হাত তুলুন। পুরো ক্লাসে পিনপিনে নীরবতা। কেউ সাহস করে সেই গম্ভীর প্রফেসরের সামনে নিজের মতামত দেওয়ার ঝুঁকি নিতে চাইছে না। ঠিক তখনই সবার বিস্ময় জাগিয়ে তন্ডা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। রুদ্র চোখে হালকা একটু বিস্ময় খেয়ে গেল। সে শান্ত গলায় বলল, বলুন। তন্ডা একটু না ঘাবড়ে ধীর স্থির কণ্ঠে বলল, স্যার, রোমান্টিক কবিতা কেবল প্রেম ভালোবাসার কথা নয়, একটি মূলত মানুষের অন্তরের সুপ্ত অনুভূতি, প্রকৃতির সাথে আত্মার মেঘবন্ধন আর কল্পনার এক অবাধ ও স্বাধীন প্রকাশ। এটি নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে মনের গভীরতাকে ছোঁয়ার এক শৈল্পিক মাধ্যম। রুদ্র কয়েক সেকেন্ড পলকহীন তন্ডার দিকে তাকিয়ে রইল। তারপর খুব মৃদুভাবে মাথা নাড়িয়ে সংক্ষেপে বলল, বসুন। কোনো বাড়তি প্রশংসা না করলেও তার সেই শীতল চোখের গম্ভীর যেন এক ধরনের স্বীকৃতির আভাস ছিল। তন্ডা যখন সিটে বসলো, তখনও তার হৃদস্পন্দন দ্রুত চলছিল। সোফিয়া পাশে বসে নিচের স্বরে বলল, ওয়াও তন্ডা, তুমি তো দেখি দিন দিন স্যারের প্রিয়পাত্রী হয়ে যাচ্ছ। তন্ডা কিছু বলল না, শুধু হাসলো। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে এক তীক্ষ্ণ কর্কশ কণ্ঠস্বর শোনা এলো, এই যে লিলিপুট তন্ডা, এদিকে আয়। তন্ডা সোফিয়া ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এনি। এনি বাঙালি হলো জন্মসূত্র লন্ডনের বাসিন্দা। তার চলাফেরা আর কথাবার্তায় এক ধরনের অহংকার মিশে থাকে, যা তন্ডার একদমই পছন্দ নয়। তন্ডা বিরক্ত চেপে সামনে গিয়ে দাঁড়ালো। এনি তাচ্ছিল্যের সাথে বলো, রুদ্র স্যারকে দেখলে তুমি এত নাটক করো কেন বলো তো? তন্ডা আকাশ থেকে পড়ে বলল, নাটক করি কে মানে, কী বলতে চাইছো তুমি? এনি গলার স্বর আরও চড়িয়ে বলল, বুঝো না কিছু খুকি, তুমি যে উত্তর দেওয়ার ছলে স্যারের মনোযোগ করার চেষ্টা করো, তা কিন্তু আমার চোখ এড়ায় না। তন্ডা এবার নিজের তেজ দেখালো। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মুখ সামনে কথা বলো এনি, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমারও তো জানা ছিল, তাই আমি দিয়েছি। আর আমার চুপচাপ থাকাটা কখনো দুর্বলতায় ভেবো না। এনির আগে ফেটে পড়ে বলল, মুখে মুখে কথা বলছো, হাউ ডেয়ার ইউ। তন্ডা পাল্টা জবাব দিল, তুমিই বা কেন আমার পেছনে লেগে আছো? ক্লাসের অন্য কেউ তো উত্তর দিতে দাঁড়ায়নি, তাহলে আমি কেন দাঁড়িয়েছি? তুমি কি এই হীনমন্যতায় ভুগছ? সোফিয়া পরিস্থিতি সালাম দিয়ে মাঝখানে এসে বলল, এনি, ছোট একটা বিষয় নিয়ে কেন তো ঝামেলা করছো? বাদ দাও না। এনির আগে গজগজ করতে করতে তার বন্ধুদের নিয়ে গট গট পায়ে বেরিয়ে গেল। তন্ডা তখন ওর আগে কাঁপছে। সে সোফিয়াকে বলল, ওর সাহস দেখছিস? নেক্সট টাইম যদি এভাবে কথা বলে, তবে ওর একটা চুলও আস্ত থাকবে না। সোফিয়া তাকে শান্ত করতে করতে ক্যাফেটেরিয়ার দিকে নজর গেল। সোফিয়া কবিতা চুমুক দিয়ে বলল, একটা ব্যাপার খেয়াল করেছো তন্ডা? অ্যানি আসলে রুদ্র স্যারকে নিয়ে খুব জেলাস। তন্ডা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, জেলাস মানে? কেন জেলাস হবে? সোফিয়া তন্ডার মাথায় একটা হালকা টোকা দিয়ে বলল, আরে বুদ্ধু, একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে তখনই জেলাস হয় যখন সে তাকে নিজের মনে করে। আই অ্যাম শিওর এনি রুদ্র স্যারকে পছন্দ করে, হয়তো মনে মনে ভালোবাসে। সোফিয়ার এই বাক্যটি তন্ডার মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। তার ভেতরে কেন জানি এক ধরনের নামহীন কষ্ট আর অস্তিত্বতা শুরু করলো। এনি কি তবে রুদ্র স্যারকে ভালোবাসে? এই চিন্তাটা কেন তাকে এত পোড়াচ্ছে? অন্যদিকে নিজের পার্সোনাল চেয়ারে বসেছিল রুদ্র। তার সামনে খোলা বই থাকলেও মনটা জায়গায় জানালার বাইরে ধূসর আকাশে পড়েছিল। তার মনে ভেসে উঠল তন্ডা সেই আত্মবিশ্বাসী চোখ জোড়া। রুদ্র এক দীর্ঘশ্বাস পেল। তার স্মৃতিপটে ভিড় করল বহু বছর আগের একটা কালো অধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের জীবনে সেই নতুন সম্পর্ক, যেখানে সে পাগলের মতো কাউকে ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসা পরিণত ছিল কেবল বিশ্বাসঘাতকতা আর একরাশ দুঃখ। সেই থেকে দুঃখ রুদ্র নিজের চারপাশ গাম্ভীর্যের এক দুর্লেপ দেওয়াল তুলে দিয়েছে। কিন্তু আজ কেন জানি সে দেওয়াল তন্ডার নামে এক চঞ্চল মেয়েটির ফাটল ধরাচ্ছে। সেদিন সন্ধ্যায় তন্ডার সোপিয়া ক্যাম্পাসে লনে বসেছিল। দিগন্তে সূর্য তখন টেমস নদীর ওপারে বিদায় নিচ্ছে। তন্ডা অনেকক্ষণ চুপ থাকার পর সোপিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোপিয়া, প্রেমে পড়ার অনুভূতিটা আসলে কেমন? সোপিয়া কৌতুক করে বলল, কেন, প্রেমে পড়ার ইচ্ছে হয়েছে নাকি? শোনো, প্রেমে পড়ার অনুভূতিটা অনেকটা গলা কাটা মুরগির মতো, ছটফটে নিয়ে আছে কিন্তু মুক্তি নেই। তন্ডা সিরিয়াসলি বলল, ধুর, একটু সিরিয়াসলি বলো না। সোপিয়া আবার একটু থিতু হয়ে বলল, সে আকাশের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, প্রেমে পড়া অনুভূতিটা বড় বিচিত্র তন্ডা। যখন তুমি প্রেমে পড়বে তখন দেখবে পৃথিবীর সব গান একজনের জন্য লেখা হয়েছে বলে মনে হবে। ভিড়ের মাঝে হাজারো মানুষের ভিড়ও তোমার চোখ কেবল ওই একটি মুখেই খুঁজবে। তার গলার স্বর শুনলে তোমার বুকের ভেতরটা হুট করে কেঁপে উঠবে। যখন সে কাছে থাকবে তখন মনে হবে সময়টা যেন থমকে যায়। আর সে দূরে থাকলে মনে হবে হৃৎপিণ্ডর একটা অংশ কেউ চুরি করে নিয়ে গেছে। তার করা কারা খুব সামান্য অবহেলাও তোমার কাছে পাহাড়ের মতো ভারী মনে হবে। আবার তার একটা ছোট্ট হাসি তোমার সারাদিনের ক্লান্তি ধুয়ে দেবে। প্রেম মানে এক ধরনের স্বেচ্ছার কারাবরণ, যেখানে বন্দি থাকলেও তোমার খুব ভালো লাগবে। পীরা বলা প্রতিটি কথা তন্ডার কানের ভেতরে গুঞ্জরিত হতে লাগলো। সে মনে মনে মিলাতে লাগলো, রুদ্র স্যারের ক্লাসে তার বুক কাঁপানো ছেড়ে কণ্ঠস্বর বিমোহিত হওয়া, কিংবা এনির কথায় তার অকারণে কষ্ট পাওয়া, এগুলো কি তবে সেই অনুভূতিরই লক্ষণ? তন্ডা ভয়ে সিটিয়ে গেল। এক সপ্তাহ পর এই কটা দিন রুদ্র বিশ্ববিদ্যালয়ে আসেনি। তন্ডা অবশ্য মনে মনে তাকে অনেক করে খুঁজেছে। ক্লাসের ফাঁকে, করিডোরে, লাইব্রেরির কোনায় কিংবা কফি শপে, প্রতিটি পরিচিত জায়গায় তার চোখ জোড়া অবাধ্যভাবে সেই মানুষটাকে খুঁজে বেরিয়েছে। কিন্তু নিজের এই অস্বস্তিতা সে ঘুণাক্ষরে সোপিয়ার সামনে প্রকাশ করেনি, কারণ সোপিয়া সুযোগ পেলে এই নিয়ে বেশ মজা নেবে। আজও তন্ডার মনমরা হয়ে ক্লাসের সোপিয়ার পাশে বসে আছে। সে এক প্রকার ধরেই নিয়েছে যে আজকে রুদ্র স্যারের ক্লাস অন্য কেউ নিতে আসবে। কিন্তু ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে দীর্ঘকাল সেই চেনা শরীরটি ক্লাসে প্রবেশ করলো। রুদ্রকে দেখে তন্ডার বুকের ভেতরটা ধুক করে উঠল। মানুষটাকে কয়েকদিনে কেমন যেন জীর্ণ আর ক্লান্ত দেখাচ্ছে। হাড়গুলো একটু ভেসে উঠেছে, চোখের নিচে হালকা কালি। রুদ্র ক্লাসে ঢোকা মাত্রই এনির চপল গলায় জিজ্ঞেস করলো, এতদিন আসেননি কেন? আমরা আপনাকে অনেক মিস করেছি। রুদ্র হালকা একটু ছেনা হেসে জবাব দিল, আমি অসুস্থ ছিলাম। আপনারা সবাই কেমন আছেন? সবাই সম্মস্বরে জানালো তারা সবাই আছে, ভালো আছে। এরপর তারা পাল্টা রুদ্রকে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন স্যার? রুদ্র শান্ত গলায় বলল, ভালো আছি। এরপর সে যথারীতি ক্লাস শুরু করলো। পুরো ক্লাস জুড়ে তন্ডার চোখ যেন রুদ্রের উপরই আঠা দিয়ে লেগেছিল। তার মনে হচ্ছিল যে সে যেন কত কোটি বছর পর আজ এই মানুষটাকে দেখছে, অথচ মাত্র কয়েকটা দিনই তাদের দেখা হয়নি। রুদ্র ক্লাসের ফাঁকে বেশ কয়েকবার তন্ডাকে লক্ষ্য করলো। সে দেখলো মেয়েটা এক দৃষ্টিতে কিভাবে তার দিকে তাকিয়ে আছে। এই চাহনিতে গভীর উদ্বেগ আর এক অজানা আগতি মিশেছিল। সোপিয়া হঠাৎ তন্ডার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তন্ডা বোন আমার, নিজের দৃষ্টি একটু সংযত করো, লোকটাকে তো তুমি চোখ দিয়ে গিলে খাচ্ছ। তন্ডা অপ্রস্তুত হয়ে চট করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এমন অনুভূতির সঙ্গে সে আগে কখনো পরিচিত ছিল না। এই অনুভব যেন সদ্য জন্ম নেওয়া এক স্বচ্ছ সুন্দর মায়াজাল। ভালোবাসা যে মানুষের মনে এমন নিঃশব্দে ছিট কাটে তা সে আগে কখনো ভাবেনি। ক্লাস শেষ করে রুদ্র গম্ভীর্যের সাথে বেরিয়ে গেল। সোপিয়া তন্ডার হাত টেনে বলল, চলো একটু কফি খেয়ে আসি, মনটা ভালো লাগবে। তন্ডা আর অমত করল না। তারও মেজাজ আজ বড় খিটখিটে হয়ে আছে। সব কিছুতেই একটা বিরক্তি কাজ করছে। তন্ডা আর সোপিয়া যখন ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এনির কর্কশ ডাক ভেসে এলো, এই যে লিলিপুট, তন্ডা, এদিকে আয় তুই। তন্ডা মেজাজ হারিয়ে এনির সামনে গিয়ে দাঁড়ালো। শক্ত গলায় বলল, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার লিলিপুট মনে হয়?
এনি ভেংচি কেটে জিজ্ঞেস করলো, হাইট কত তোর? তন্ডা সপাটে জবাব দিল, 5 ফুট 1 ইঞ্চি। একটা কথা শুনি। এনি তার বান্ধবীদের নিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়লো। কাঠক্য করে বলল, তো তোকে লিলিপুট বলবো না তো কাকে বলবো? তন্ডা এবার চূড়ান্ত ধৈর্য হারালো। তেজের সাথে বলল, এত ফ্যাস ফ্যাস না করে কি বলতে ডেকেছো সেটাই বলো। এনি বোধহয় এই খাঁটি দেশি শব্দের অর্থ বুঝলো না। ভুরু কুচকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ফ্যাস ফ্যাস?